তাহলে আস্তে আস্তে সবাই জয়েন করো। রিফাত তোমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আচ্ছা, যেই জয়েন করো গ্রুপে হচ্ছে একটু ইয়াটা ভিডিওটা একটু শেয়ার করে দাও। তাহলে যারা আছে, ওয়ালাইকুম আসসালাম রাফি, গ্রুপে হচ্ছে একটু ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে অন্যরা দেখতে পাবে। ওয়াফা থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম মারিয়া। দেখো, আমরা দুইটা কোয়েশ্চেন দিচ্ছি, আমরা এখানে মোটামুটি 8 থেকে 10টা কোয়েশ্চেনে সলভ করবো, এবং এখানে হচ্ছে আমরা কাজগুলো দেখবো। তো সবার যাদের ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর নিয়ে একটু বসে যাও। ওয়ালাইকুম আসসালাম ওয়াফা। ওয়ালাইকুম আসসালাম হাফসা। যাদের ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর নিয়ে একটু বসো, কারণ আমরা অনেকগুলো ম্যাথ করবো। তো আমি যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমার অনেকটা সময় লাগবে, সো ক্যালকুলেশন তোমাদের করতে হবে। ও থ্যাংক ইউ। বৃষ্টি বৃষ্টি আসলো, সামাইরা রেইন। ইফো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর 8টা 10 বাজে আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, তো যারা যারা জয়েন করে না তারা হচ্ছে জয়েন করে নাও। 8টা 10-এর উপরে বাজে। আচ্ছা দেখো, তাহলে আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমরা চেষ্টা করবো সলভ করার জন্য। তাহলে বলা হচ্ছে কি 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে। সো কার্বন বিজারণটা হচ্ছে কি? কার্বন বিজারণ মানে হচ্ছে কোনো যৌগ, মানে কোনো যৌগ থেকে কার্বন যদি অক্সিজেন বের করে নিয়ে আসে বা ঋণাত্মক পরমাণু বের করে নিয়ে আসে, তাকে বলা হচ্ছে কার্বন বিজারণ। যাই হোক, এটা যদি নাও বুঝি তাও আমরা বুঝতে পারবো যে কতক্ষণ বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে। সো আমরা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করতেছি। 1 নম্বর কোয়েশ্চেনের যদি সলভ করি, তাহলে বলা হচ্ছে জিঙ্ক অক্সাইড দেওয়া আছে আর হচ্ছে কার্বন দেওয়া আছে। তাহলে বলা হচ্ছে কার্বন বিজারণ মানে কার্বন এখান থেকে অক্সিজেনটা বের করে নিয়ে আসবে, কার্বন মনোক্সাইড তৈরি করবে আর হচ্ছে কি তৈরি করবে? জিঙ্ক তৈরি করবে। তো বলা হচ্ছে 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড থেকে। তাহলে এখানে আগে জিঙ্ক অক্সাইডের মানটা বের করি। জিঙ্কের মান হচ্ছে কত? জিঙ্কে যদি পারমাণবিক ভর বলি সেটা হচ্ছে 65.4। তাহলে 65.4 যোগ হচ্ছে কত? 16। তাহলে এখানে কতটুকু তৈরি হচ্ছে? 65.4 গ্রাম তৈরি হচ্ছে। তাহলে বলা হচ্ছে 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড। তার মানে আমার এটা নিয়ে কাজ করার দরকার নেই, কার্বন নিয়ে কাজ করার দরকার নেই। আমার কাজ করতে হবে কি? দেখো, কোয়েশ্চেন হচ্ছে জিঙ্ক অক্সাইড আর হচ্ছে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, মানে জিঙ্ক অক্সাইড আর জিঙ্ক নিয়ে কাজ করবো। তাই এই দুইটার ভরে আমি বের করলাম। তাহলে খুব সিম্পল, এখানে যোগ করবা। তাহলে কত আসে? এখানে যা আসে ধরো, এখানে কত আসবে? 65 10 কত আসতেছে? 75 75 6 81। ধরো আমি 81.4 গ্রাম। তাহলে 81.4 গ্রাম থেকে পাওয়া যাবে কতটুকু? 65.4 গ্রাম। সুতরাং 8.15 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? আনসার বের করে নাও। ওয়ালাইকুম আসসালাম স্পর্শিয়া সন্না। ওয়ালাইকুম আসসালাম। তো আনসার বের করে নাও, এটা যার যার মতো করে আনসার বের করে নাও। আশা রাখি এটা পারবা। 81.4 গ্রাম থেকে পাওয়া যায় 65.4 গ্রাম জিঙ্ক। সুতরাং 8 পয়েন্ট আমাদের বলা আছে কতটুকু? 8.15 গ্রাম জিঙ্ক। তাহলে 8.15 গ্রাম থেকে কতটুকু পাবো সেটা বের করে নেবা। তাহলে আনসার বলো কত আসবে? এই মাত্র শুরু করলাম সঞ্জনা, এই মাত্র শুরু করলাম। $81.4। গুড। আনসার বের করো, কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে? প্রায় 10 গুণ কম পাওয়া যাবে। তার মানে হচ্ছে 6.5 সামথিং হবে। কারণ 81.4 গ্রাম থেকে যদি আমি 65 পাই, তাহলে এর 8.14 থেকে কতটুকু পাবো? তাহলে এর 10 ভাগ কম পাবো, মানে হচ্ছে 6.5 গ্রাম এরকম পেতে পারি। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা আমরা করবো। নাম্বার 2 বলা হচ্ছে 95% বিশুদ্ধ চুনা পাথরের নমুনায়, মানে তুমি একটা নমুনা নিলা, ধরো এটা একটা ব্লক নিলা, এই যে একটা ব্লক নিলা, এই ব্লকের হচ্ছে 95% বিশুদ্ধ। বিশুদ্ধ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, আমরা যাকে নিয়ে কাজ করতেছি, চুনা পাথর নিয়ে কাজ করতেছি, মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। এই নমুনাটার হচ্ছে কত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট আছে? 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। তার মানে এই নমুনার যদি আমি 200 গ্রাম নিই তাহলে কতটুকু পাবো? তাহলে আমি বলতে পারি, তাহলে বলা হচ্ছে কি 95% বিশুদ্ধ চুনা পাথর নমুনায় 200 গ্রামকে তাপ দিবে। তার মানে আমি বের করে নেব 200 গ্রামের 95%। 200 গ্রামের
200 গ্রামের মানে ক্যালসিয়াম কার্বনেটের 200 গ্রাম নমুনার কত পার্সেন্ট? 95%। তার মানে হচ্ছে 200 গ্রাম নমুনার এর থাকলে গুণে হবে, তার মানে হচ্ছে 95 ডিভাইড হচ্ছে কত পার্সেন্টেজ হলো 100। এখানে একটা মান বের হয়ে আসবে, বের করে নাও। আচ্ছা আচ্ছা একটু স্লো বলবো। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে কি 95% বিশুদ্ধ চুনা পাথর দেওয়া আছে, অর্থাৎ আমি যে নমুনাটা নিছি এই নমুনার হচ্ছে 95% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে আমাকে বের করতে হবে কি যে যদি আমি এই নমুনাটা 200 গ্রাম নিতাম তাহলে এর থেকে কতটুকু চুনা পাথর নিতাম। তাহলে 95% এর অর্থটা কি আমি যদি বলি যে 95% এর অর্থ কি, 95% অর্থ হচ্ছে 100 গ্রাম নমুনা থাকলে ক্যালসিয়াম কার্বনেট পাবো 95 গ্রাম। সুতরাং আমার যদি নমুনা 1 গ্রাম থাকে তাহলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু পাবো? 95 ডিভাইড হচ্ছে কত 100 গ্রাম। সুতরাং নমুনা আমার কতটুকু দেওয়া আছে? এই যে 200 গ্রাম নমুনা দেওয়া আছে, তার মানে 200 গ্রাম নমুনা যদি দেওয়া থাকে তাহলে ক্যালসিয়াম কার্বনেট পাবো কতটুকু? 95/100 ইন্টু কত 200। জাস্ট এটাই করছি। আচ্ছা দেখো তারা মান বের করে ফেলছে কত 190 গ্রাম, মানে হচ্ছে 190 গ্রাম। তাহলে নমুনার ভর কতটুকু পাইলাম? 190 গ্রাম পেলাম। সানজানা এতটুকু বুঝতে পারছো? কাকুন দারুন, মারিয়া দারুন, সানজানা বুঝতে পারছো? খুবই সিম্পল। আচ্ছা তো নমুনার ভর কতটুকু পাইলাম? তাহলে দেখো 200 গ্রাম নমুনার মধ্যে 10 গ্রাম কিন্তু আমার কাজে লাগে নাই, আমার হচ্ছে কি 190 গ্রাম নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তো আমাকে বলছে কি যে 200 গ্রামকে তাপ দিলে মানে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের যে নমুনাটা আছে এটাকে তাপ দিলে কত বিয়োজিতে কত পরিমাণ চুন তৈরি করবে। তাহলে আমি যদি বলি যে ক্যালসিয়াম কার্বনেট যদি তাপ দিই তাহলে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড সলিড, এটাও সলিড। তাহলে তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কি গ্যাস। তাহলে দেখো এখানে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে কতটুকু হচ্ছে ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 48, মানে অক্সিজেন ভর হচ্ছে 16, তিনটা ভর হচ্ছে 48, মানে চলে টোটাল আসবে 100। ঠিক আছে, তাহলে গ্রাম আণবিক ভর হচ্ছে কত 100 গ্রাম। এটার ভর যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 56 গ্রাম। ঠিক আছে, এটাকে আমি নিচে লিখি তাহলে সুবিধা হয়। 100 গ্রাম, এটা ভর আসবে কত 56 গ্রাম। এটাকে আমার বলছে কি যে কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, আমাদের দুইটাই চাইছে। চুনা পাথর কত পরিমাণ চুনা পাথর পাওয়া যাবে, চুনা পাথর তো সলিড তাই আমি গ্রামে নিলাম। কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, তার মানে কার্বন ডাই অক্সাইডে কয় মোল আছে? 1 মোল আছে। কয়টা আছে? একটা আছে। তাই 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। বা তুমি এভাবে বলতে পারো যে এখানে কার্বন ডাই অক্সাইড কত গ্রাম আছে? 44 গ্রাম আছে, আর 44 গ্রামের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। তো আমাকে এখানে দুইটা পার্ট করতে হবে। এখান থেকে এই চুন কতটুকু পাবো সেটা বের করবো, এখান থেকে এটার আয়তন কতটুকু পাবো সেটা পাবো। তাহলে আমি বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম? 56 গ্রাম। তাহলে নমুনার ভর কত ছিল? নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট ছিল, তোমরা যেটা ক্যালকুলেশন করছো সেটা কত? 190 গ্রাম। সুতরাং 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 ইন্টু হচ্ছে 190 ডিভাইড হচ্ছে কত? 100। ওয়ালাইকুম আসসালাম, গুড সঞ্জনা, দারুন। তাহলে 56 ইন্টু 190, তাহলে এখানে দেখো চুন কতটুকু পাচ্ছ সেটা বের করে নাও। চুন কতটুকু পাবা সেটা বের করে নাও। একশো 6.4 গ্রাম, 106.4 গ্রাম। ওকে, তাহলে এখন আমাকে বের করতে হবে এই পার্টটুকু, মানে এটাতে কি চাইছে? আয়তন চাইছে। সো আমরা আয়তন বের করব।
তাহলে এখন তো চুনের কাজ শেষ, তাহলে দ্বিতীয় অংশে যাই। তাহলে দ্বিতীয় অংশ আমরা কি বলছে, দ্বিতীয় অংশ হচ্ছে বলছে, তাহলে বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কতটুকু, 22.4 লিটার। সুতরাং নমুনা আছে কত, 190 গ্রাম। তাহলে 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কতটুকু, তাহলে 22.4 ডিভাইড বাই হচ্ছে কত, 100 ইন্টু হচ্ছে 190 এত লিটার। তাহলে যা আসবে তাই। নিউ কোয়েশ্চেন, 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে তাপ দেওয়া হলে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা আয়তনটা বের করে নাও, কার্বন ডাইঅক্সাইড আয়তন কতটুকু সেটা বের করে নাও। নিউ কোয়েশ্চেন আমরা অ্যাপিয়ার করলাম। এখানে যত টাইপের ম্যাথ আসবে আমি সবগুলো দেখা দিচ্ছি, রাসায়নিক সমীকরণে যে যে ম্যাথগুলো আসতে পারে সেগুলো আমি সবগুলো দিচ্ছি। 42.56, দারুণ। তাহলে 42.56 কি লিটার। তাহলে এই ম্যাথটা আমরা করব। দেখো এখানে দেওয়া আছে KClO3, তাপ দেওয়া হলে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। তার মানে বুঝতেই পারতেছো যে KClO3 কে যখন তুমি তাপ দিবা তাহলে কি হবে, এর সম্পূর্ণ অক্সিজেন বের হয়ে মুক্ত অক্সিজেন তৈরি করবে। KClO3 কে যখন তাপ দিবা তারা বলে দিছে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, তার মানে এখানে যত O আছে সব বের হয়ে অক্সিজেন তৈরি করবে। তার মানে বলতে পারি যে KClO3 এটাকে যদি আমি তাপ দিই, এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে KCl পরে থাকবে, KCl পরে থাকবে প্লাস অক্সিজেন গ্যাস হয়ে উড়ে যাবে। কিন্তু অক্সিজেন হচ্ছে কি এখানে কয়টা আছে, 3টা আছে। আমার যখন 3টা লাগবে তাহলে আমি কি করলাম, 3/2 করে দিলাম। 3/2 করলে সুবিধা হচ্ছে কি 2 দিয়ে কাটা যাবে, 3টা অক্সিজেন থেকে যাবে, তাহলে সমতা হয়ে যাবে। তাহলে এখন এটার ভর বের করব। তাহলে আমরা লিখে দিই ভরগুলো, কার ভর কত। পটাশিয়ামের ভর হচ্ছে 39.1, Cl এর ভর হচ্ছে 35.5, অক্সিজেনের ভর তো জানো, অক্সিজেনের ভর কত 16। তাহলে এখানে মান বের করো, 42.56। ভেরি গুড। তাহলে এখানে মান বের করো, KClO3 এর মান বের করো। তাহলে এখানে একটা মান পাওয়া যাবে। ধরো এখানে আমরা মান পাইলাম হচ্ছে, আমি সাপোজ ধরে নিলাম যে 122 এর মতো আসবে। তাহলে 122 থেকে 122.5 যদি ধরে নিই তাহলে এখান থেকে পাবো কতটুকু অক্সিজেন। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 3/2। এই O2 ভর কত 32, তার মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে 48 গ্রাম। তার মানে কতটুকু পাচ্ছি 48 গ্রাম O2। তো নমুনা কতটুকু দেওয়া আছে 5 গ্রাম। সুতরাং 5 গ্রাম KClO3 থেকে কতটুকু পাবো, তাহলে 48 ইন্টু হচ্ছে 5 ডিভাইড করছে 122.5। আশা রেখে বুঝতে পারছো, আগের মতই ম্যাথ। তাহলে এটা আনসার বের করে নাও। একশো 22.6, গুড। 122.6, আচ্ছা 122.6। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কতটুকু অক্সিজেন পাবো। ভেরি গুড, দারুণ স্বর্ণা, কাকুন দারুণ। তাহলে অক্সিজেনের পরিমাণটা বের করে নাও। তাহলে নেক্সট কোয়েশ্চেন বের করবো। দুশো গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সে পরিমাণ অক্সিজেন
উৎপন্ন করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে। সো এই কোয়েশ্চেন হচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে দুইটা পার্ট, মানে এটাকে বলা হচ্ছে ধারাবাহিক বিক্রিয়া। এক ধাপে উৎপন্ন যেটা উৎপন্ন করবা এটা পরবর্তী ধাপে হচ্ছে মানে ব্যবহার করবা, তাহলে এটা ধাপান্তর বিক্রিয়া বলা হয় বা ধারাবাহিক বিক্রিয়া বলা হয়। তো ধারাবাহিক বিক্রিয়ার সুবিধা হচ্ছে যে মুহূর্তে বলা হয় যে এত গ্রাম কোনো কিছু পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন একটা পার্ট। দেন নেক্সট পার্টটা শুরু হবে এখান থেকে। এই কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা পার্ট। এই কোয়েশ্চেন ভেরি গুড, 1.96 1.95 গুড। তাহলে এই কোয়েশ্চেন হচ্ছে দুইটা পার্ট, পাওয়া যায় পর্যন্ত একটা পার্ট, দেন এটা থেকে আরেকটা পার্ট। সো আমরা যদি প্রথম অংশ সলভ করি, তাহলে মার্কিউরিক অক্সাইড দেওয়া আছে HgO, বলা হচ্ছে এটা থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তার মানে এখানে সমস্ত অক্সিজেন হচ্ছে বের হয়ে যাবে, তাহলে হচ্ছে Hg প্লাস হচ্ছে কি তৈরি হবে O2, মানে হচ্ছে হাফ O2। তাহলে এখন কি হবে? আমার টিফ্যাট আছে তো আপনার নাম্বারটা দিলে ভালো হতো, নাম্বারটা লিখে রাখুন। ভিতরে ভাবতে কি বলবো, ক্লাস দিচ্ছি তো। আচ্ছা, তাহলে এখানে Hg ভর কত? Hg ভর হচ্ছে 201 গ্রাম। Hg ভর কত, মানে মার্কারির ভর কত? মার্কারির ভর হচ্ছে কত? 201 গ্রাম। তাহলে HgO এর ভর কত? HgO এর ভর হচ্ছে 201 প্লাস হচ্ছে কত 16, মানে হচ্ছে কত 217 গ্রাম। তাহলে আমাকে বলা হচ্ছে কি 200 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তাহলে 217 গ্রাম থেকে আমি অক্সিজেন পাচ্ছি কতটুকু? হাফ ইন্টু 32, মানে হচ্ছে 16। তাহলে বলতে পারি 217 গ্রাম HgO থেকে অক্সিজেন পাওয়া যায় 16 গ্রাম। তাহলে নমুনা কতটুকু দেওয়া আছে? 200 গ্রাম। সুতরাং 200 গ্রাম থেকে 200 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায় কতটুকু? 16 ইন্টু হচ্ছে 200 ডিভাইড বাই হচ্ছে 216 কিন্তু সরি 217। তাহলে কত আসবে বের করে নাও। 217 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়? আচ্ছা, গুড। তাহলে অক্সিজেনের মানটা পেয়ে গেলাম, এটা প্রথম অংশের কাজ শেষ। তাহলে এটাকে নিয়ে হচ্ছে আমরা সেকেন্ড অংশ করবো। তাহলে প্রথম অংশ আমাদের কাজ শেষ, এতটুকু অংশ আমাদের বাদ। তাহলে এখন হচ্ছে এই অংশটুকু কাজ করবো, যে সে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে, সেই পরিমাণ। তাহলে তোমাদের মানটা কত বেরিয়েছে? 14.75। তাহলে আমি লিখে দিলাম যে অক্সিজেন হচ্ছে 14.75। আমার হচ্ছে এই নমুনাটা আছে, এতটুকু অক্সিজেন আমার উৎপন্ন করার জন্য পটাশিয়াম ক্লোরাইড কিরকম লাগবে। তাহলে KClO3 নিলাম, তো এটাকে তাপ দিলাম, পাইলাম হচ্ছে KCl প্লাস হচ্ছে 3/2 O2। তাহলে এটা তো আমরা উৎপন্ন করতে পারি, এত গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কতটুকু লাগে। তাহলে এটার মান আমরা এর আগে বের করেছিলাম, ওয়াফা যেটা বের করলো সেটা হচ্ছে কি 122.6। তাহলে এখানে কতটুকু? 3/2 ইন্টু কত 32, তার মানে হচ্ছে 16, তার মানে 3 16 কত 48 গ্রাম। তাহলে বলতে পারি 48 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KClO3 প্রয়োজন হয় কতটুকু? 122.6 গ্রাম। সুতরাং আমার অক্সিজেন কতটুকু ছিল? 14.75 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KClO3 প্রয়োজন হয় কতটুকু? 122.6 ইন্টু 14.75 ডিভাইড বাই হচ্ছে কি 48।
সো এটা আনসার বের করে নাও। তো এটা আনসার বের করে থাকো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কি পরিমাণ NaOH প্রয়োজন? কি পরিমাণ NaOH প্রয়োজন? তাহলে আশা রাখি এর মধ্যে তোমাদের এটা আনসার চলে আসছে। গুড, 37.67। ভেরি গুড। সো দেখো আবার একই রকম কোয়েশ্চেন। পাওয়া যায় পর্যন্ত একটা অংশ, এটা পর্যন্ত আরেকটা অংশ। তো আমরা এটা দুইটা অংশে কাজ করব। সো প্রথম অংশ এটা সলভ করো। তাহলে ক্যালসিয়াম কার্বন ভাঙাটা দেখা দিচ্ছি। তাহলে ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে ভাঙবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমার দরকার হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড, আমার ক্যালসিয়াম অক্সাইড দরকার নেই। সো এখান থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা বের করে নাও। কার্বন ডাইঅক্সাইডের মানটা বের করে নাও। তাহলে প্রথম অংশের কাজ শেষ হওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় অংশে। তাহলে দ্বিতীয় অংশে কি বলছে? ওই কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কি পরিমাণ NaOH প্রয়োজন? তার মানে হচ্ছে NaOH আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। সো NaOH প্লাস হচ্ছে CO2, NaOH প্লাস হচ্ছে কি CO2, তাহলে কি হবে Na2CO3 প্লাস হচ্ছে H2, তাহলে 2NaOH লাগবে। তাহলে দেখো দুইটা অংশ আমরা করে দিছি অলরেডি। সো জাস্ট NaOH এর মানটা বের করো। তাহলে পুরোটা ম্যাথ সলভ করো। তো আমি নেক্সট কোয়েশ্চেন নিচ্ছি, এটার আনসার বলবা। বলা হচ্ছে 96% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট নমুনাকে এই সেলে দ্রবীভূত করে STP তে কত লিটার CO2 পাওয়া যাবে? করছো এর আগের ম্যাথটা?
করো নাই কেউ? আরেকটা মান্থ কত আসবে? তাহলে আমরা নেক্সট মেথে যাচ্ছি। এই ম্যাথটা আগের ম্যাথটা আমি করাই দেবো না, আসলে কি তোমরা নিজেরাই করতে পারবা? আচ্ছা, বলা হচ্ছে কি 96% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের নমুনা। 96% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট নমুনা। এটা কতটুকু নেওয়া হচ্ছে? নমুনা থেকে ভর থাকার কথা। আচ্ছা, 150 গ্রাম নমুনার কত? 150 গ্রাম। 150 গ্রাম এই সেলে দ্রবীভূত করে এসটিপি তে কতটুকু পাওয়া যাবে? তাহলে 96% 150 গ্রাম, এটা হচ্ছে 150 গ্রাম। তাহলে 150 গ্রামের 50 গ্রামের কত? 96%, মানে হচ্ছে 150 ইন্টু 96 ডিভাইড বাই কত? 100। তাহলে এখানে একটা ভর বের হবে। তাহলে বলা হচ্ছে এই সেলে দ্রবীভূত করে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। সো এখানে কত মোল পাচ্ছি? 1 মোল, মানে হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে আমরা বলবো কি এখানে ক্যালসিয়াম কার্বন কতটুকু আছে? 100 গ্রাম আছে। সো 100 গ্রাম থেকে পাওয়া যায় কতটুকু? 22.4 লিটার। সুতরাং এই যে 150 গ্রাম নমুনা ছিল, ওই নমুনা থেকে এই নমুনাতে একটা ভর বের হবে। তাহলে সেখান থেকে কতটুকু পাওয়া যাবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। CO2 পাইছে হচ্ছে 8.8। আচ্ছা, গুড। CO2 পাইছে হচ্ছে আমরা কত? 8.8। তাহলে এই ম্যাথটা সলভ করো। এই ম্যাথটা আশা রাখি পারবা। আগের ম্যাথের মধ্যে জাস্ট কোয়েশ্চেনটা তুলে নাও। নেক্সট ম্যাথে যাচ্ছি, মুভ করতে যাচ্ছি নেক্সট ম্যাথে। গুড। তোমাদের এতক্ষণ লাগার তো কথা না, এতক্ষণ কেন লাগলো? এটা কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিয়ে নাও বা হচ্ছে করে নাও। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করতেছি। এটা স্ক্রিনশট নিয়ে নাও, ম্যাথটা পারবা। মুছে দিলাম। আচ্ছা, নেক্সট একটা ম্যাথ দিই, ভালো একটা ম্যাথ। কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেনে বলতেছে 12.5 গ্রাম 5 গ্রাম চুনা পাথর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে HCl এর সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 99.99 কিলো প্যাসকেল চাপে 25.3 ডেসিমিটার কিউব কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বলা হচ্ছে ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? ঠিক আছে, 9.85। আচ্ছা, তাহলে এটাকে একটু চেষ্টা করো কিভাবে করবা। দেখো, আমরা যে সমীকরণ করি রাসায়নিক সমীকরণগুলোকে বলা হয় বিশুদ্ধ সমীকরণ। রাসায়নিক সমীকরণকে বলা হয়, এটা হচ্ছে আনসার, রাসায়নিক সমীকরণকে বলা হয় বিশুদ্ধ সমীকরণ। রাসায়নিক সমীকরণকে বলা হয় বিশুদ্ধ সমীকরণ। আর বিশুদ্ধ সমীকরণের সকল মান
এসটিপি হয়, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু আমার এসটিপি তে নাই। বলা আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর হচ্ছে 99.99 কিলো প্যাসকেল চাপ দেওয়া আছে। আর এসটিপি তে হচ্ছে তাপমাত্রা হচ্ছে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে কত 101.325 কিলো প্যাসকেল। সো এটা নাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আগে বের করে নিতে হবে যে এখানে এই মানগুলোকে, এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো হচ্ছে আমার কিসে নাই, এসটিপি তে নাই। সো ফার্স্ট অফ অল দায়িত্বটা হচ্ছে কি আমি এসটিপি তে, কারণ কোন সমীকরণ, রাসায়নিক সমীকরণ দিয়ে যেহেতু আমরা ম্যাথগুলো করতেছি, এই সমীকরণগুলোকে বলা হয় বিশুদ্ধ সমীকরণ। আর এই বিশুদ্ধ সমীকরণ সকল মান আমাকে ইউজ করতে হবে কোথায়, বা আমি যদি নির্ণয় করতে যাই আমাকে ব্যবহার করতে হবে এসটিপি। দ্যাট মিনস হচ্ছে এই মানগুলা থেকে আগে আমার এসটিপি তে আমার আয়তনটা লাগবে। আমি কথা বুঝতে পারলাম? এই যে আয়তন দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এসটিপি ছাড়া আয়তন দেওয়া আছে। সো আমার কন্ডিশন হচ্ছে এসটিপি তে কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটা আমাকে নির্ণয় করে নিতে হবে। কথাটা শোনো, এখানে আমাদেরকে বলা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 99.99 কিলো প্যাসকেল চাপ এবং 25.3 ডেসিমিটার কিউব। তাহলে এখানে তাপমাত্রা এবং চাপের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে কি কিসে নাই, এসটিপি তে নাই। আর রাসায়নিক সমীকরণ ব্যবহার করে যদি কোনো কাজ করতে যাই তাহলে আমাকে অবশ্যই কিসে নিতে হবে, এসটিপি তে নিতে হবে। সো আমার কাজ হচ্ছে কি এইগুলাকে আমি P1 ধরে নিই। তাহলে P1 কতটুকু আছে 99.99 কিলো প্যাসকেল। T1 কতটুকু আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 37 প্লাস হচ্ছে 273, 303 এর মতো আসবে। 303 কেলভিন। V1 কতটুকু দেওয়া আছে 25.3 ডেসিমিটার কিউব। ক্লিয়ার? তাহলে 25.3 ডেসিমিটার কিউব আর 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, মানে এটা সমান লেখা যায় কত 25.3 লিটার, মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 1 লিটার। তাহলে 25.3 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। তাহলে P2 কি হবে, P2 হবে আমার এসটিপির জন্য। তাহলে P2 হবে এসটিপি, তাহলে কত 101.325 কিলো প্যাসকেল। তাহলে T2 কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে আমার কি নাই, আমার হচ্ছে এখান থেকে হচ্ছে V2 নাই, অর্থাৎ আমার এসটিপি তে তার আয়তনটা, এই কার্বন ডাই অক্সাইড আয়তন তো কোন সমীকরণের কোনো কিছুর আয়তন মানে হচ্ছে এসটিপি তে আমার করতে হবে। সো আমার এসটিপি তাকে নিয়ে যেতে হবে। সো আমি এসটিপি তে আমার বের করতে হবে। তাহলে সূত্র কি ব্যবহার করব, সূত্র P1V1, সূত্র হচ্ছে ব্যবহার করব P1V1 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2V2 বাই হচ্ছে T2। তাহলে V2 সমান কত, তাহলে V2 সমান হচ্ছে P1V1 ইন্টু T2 আর T1 ইন্টু কি P2। তাহলে এখানে মান বের করে নাও, এখানে একটা মান চলে আসবে। এরপরে কাজ এই যে কার্বন ডাই অক্সাইড আয়তন পেয়ে যাবে। এখন সমীকরণ ইউজ করব, এসটিপি না যাওয়া পর্যন্ত সমীকরণ ব্যবহার করতে পারবো না। এসটিপি তে না যাওয়া পর্যন্ত সমীকরণ ব্যবহার করতে পারবো না। দেখো এতক্ষণ পর্যন্ত আমি কোনো রাসায়নিক সমীকরণ ব্যবহার করি নাই। কারণ কেন ব্যবহার করি নাই, এর আগের যে মানগুলো দেওয়া ছিল কোনটা এসটিপি তে নাই। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখান থেকে করতে শুরু করো। তাহলে বলো কত আসবে, V2 টা কত আসবে, V2 কত আসবে, আর 3টা ম্যাথ করাবো তারপর কাজ শেষ। তাহলে সব টাইপের রাসায়নিক সমীকরণ ভিত্তিক সব টাইপের কাজ হয়ে যাবে। তাহলে V2 টা কত আসবে
22.494, দারুণ। তাহলে 22.4 লিটার। তাহলে V2 টা তোমার আসলো কত? 22.4 বা 22.5 লিটার, একই কথা, 494 লিটার। তাহলে V2 টা চলে আসলো এত। তাহলে এখন আমি এখানে কি বলবো? তাহলে আমার কি নমুনা নিয়েছি? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখন তুমি সমীকরণ ইউজ করতে পারো, কারণ এখন তোমার এসটিপি তে মান চলে আসছে। সো এখানে মান কত? 22.4 লিটার। আর এটা কত? 100 গ্রাম। দুইটার মানে V2 22.4 লিটার আসবে। এত কেন? নমুনা দেওয়া আছে 12.5 গ্রাম, তাহলে আয়তন এত আসে কেন? কারণ আয়তন যদি 22.4 লিটার আসতে যায়, তাহলে 100 গ্রাম নমুনা লাগবে। এত নমুনা অর্থ কথা না। তাহলে P1 V1 বা হচ্ছে T1 ইজুয়াল হচ্ছে P2। ভুল করছো কোথাও। P2 V2 বা হচ্ছে T2। V2 টা বের করো। 22.4 লিটার। কোয়েশ্চেন ঠিক আছে কিনা দেখি। বাইশ দশমিক পাঁচ সবার একই মান কেন আসতেছে? P1 দেখি ক্যালকুলেটর। P1 কত? 99.99। V1 কত? 25.3 ভাগ T1 কত? 37। তাহলে 37 প্লাস হচ্ছে 273। তাহলে এতটুকুর মান বেরোলে কত? 8.16। P2 লাগবে। তাহলে গুণ T2 কত? 200 8.16 ইন্টু 273, এটা ভাগ 101.325। আচ্ছা, এখানে আমি কোনো মানে হয়তো মিস্টেক করছি। আচ্ছা, এখানে 12.5 না লেখা, এখানে হচ্ছে মানটা লিখবো হচ্ছে 122.5। তাহলে কাজ হবে, কারণ নমুনা আছে 12.5, তাহলে এটা তো আমার হচ্ছে না। 1.325। আচ্ছা, 122.5 দিয়ে করবা। 122.5 দিয়ে করবা। এই জায়গাটা হচ্ছে 122.5 দিয়ে করবা। যাই হোক, সমস্যা নাই, মানে এখানে একটু চেঞ্জ করে নিলে হবে। 122.5 দিয়ে করবা, ঠিক আছে। 22.4 আসতেছে। তো আমার কি যে কাজটা করতে হবে? তাহলে 22.4 লিটার কি তৈরি হয়েছে? কার্বন তৈরি হয়েছে। এখন আমাকে দেখতে হবে, এখন আমি সমীকরণে চলে যাবো। তাহলে কার সঙ্গে বিক্রিয়া করছি? ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে HCl, তাহলে তৈরি হবে কি? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O প্লাস হচ্ছে CO2। চুনা পাথর HCl এর সাথে বিক্রিয়া করছে। তাহলে এখান থেকে কতটুকু আছে? 2HCl। তাহলে কি হবে? 100 গ্রাম। আর এখানে কার্বন আছে কতটুকু? 22.4 লিটার। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো, যেহেতু তোমাদের মান 22.4 লিটার আছে, তার মানে চুনা পাথর নমুনা লাগবে কতটুকু? 100 গ্রাম নমুনা লাগবে। তাহলে বলছি কি, ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের টোটাল শতকরা পরিমাণ কত? তাহলে আমরা বলতে পারি যে 122.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, মানে নমুনাতে ক্যালসিয়াম কার্বনেটের নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু? 100 গ্রাম। সুতরাং 100 গ্রাম, যেহেতু পার্সেন্টেজ চাইছে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু? তাহলে 100 গুণ হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে কত? 122.5। তাহলে এখান থেকে যে মানটা আসবে ওইটাই তার পার্সেন্টেজ। হ্যাঁ, এই জায়গার মানটা করবো হচ্ছে 122.5 দিয়ে, কারণ এখানে 22.4 লিটার আসতেছে। দ্যাট মিনস হচ্ছে এই মানটা আমার অনেক বাড়বে। 12.5 দিয়ে করা যাবে না, কারণ নমুনায় যদি আমার মানে 22.4 লিটার অক্সিজেন
কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে শিট, এটা এখানে লিখলাম, মানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে 100 গ্রাম থেকে। ঠিক আছে, সো নমুনা আমার 12 কতটুকু দেওয়া ছিল, 12.5 লাগবে না, আমার নমুনা আরো বেশি লাগবে, মানে 122.5 লাগবে। ক্লিয়ার? মানে জাস্ট কোয়েশ্চেন হচ্ছে 12.5 এর জায়গায় 122.5 ব্যবহার করবে, তাহলেই হয়ে যাবে। আর ইকুয়েশনটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে কি HCl। আচ্ছা, আর দুইটা ম্যাথ করাবো, তারপর আমাদের কাজ শেষ। দেখো নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, দেখো নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে 2.02 গ্রাম ক্যালসিয়াম এবং 2.02 গ্রাম হাইড্রোজেন নিয়ে বিক্রিয়া করা হলে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রেট উৎপন্ন হবে। আচ্ছা, লিমিটিং এর ধারণা দেখো, লিমিটিং রিএজেন্ট যদি আমরা বলি বা সীমিত বিক্রিয়ক যদি বলি, সীমিত বিক্রিয়ক কোন একটা বিক্রিয়া থেকে বোঝা যাবে যদি একাধিক বিক্রিয়কের মান দেওয়া থাকে। চেনার উপায় হচ্ছে কি, একাধিক বিক্রিয়কের মান দেওয়া থাকবে, তাহলে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক চেনা যাবে। তাহলে ফার্স্ট অফ অল কাজটা করতে হবে, লিমিটিং বের করে নিতে হবে। তাহলে ক্যালসিয়াম প্লাস হচ্ছে হাইড্রোজেন, তাহলে তৈরি হবে কি ক্যালসিয়াম হাইড্রাইড। ক্লিয়ার? তাহলে প্রথম অংশে আমরা সীমিত বিক্রিয়ক বের করে নিব। তাহলে দেখো এখানে কতটুকু ক্যালসিয়াম 40 গ্রাম, এখানে কতটুকু 2 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। সুতরাং 2.02 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2 ডিভাইড বাই কত 40 ইন্টু হচ্ছে 02 এত গ্রাম H2 এর সাথে, তার মানে মান একটা বের হবে 2.02 ইন্টু হচ্ছে 2 ডিভাইড বাই কত 40, মানে 0.01 বের হবে আর কি। 0. মান কত বের হচ্ছে 0.101 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে চিন্তা করে দেখো হাইড্রোজেন দেওয়া আছে কত 2.02 গ্রাম, তার মানে লিমিটিং কোনটা, লিমিটিং হচ্ছে এই বড়টা, ক্যালসিয়াম হচ্ছে লিমিটিং। কারণ দেখো ক্যালসিয়াম পুরাটুকু বিক্রিয়া করার পরে, পুরাটুকু বিক্রিয়া করার জন্য কতটুকু লাগতেছে 0.10 গ্রাম হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন কিন্তু যতটুকু লাগার কথা তার তুলনায় অনেক বেশি দেওয়া আছে, তার মানে লিমিটিং মানে কম দেওয়া আছে কোনটা, ক্যালসিয়াম দেওয়া আছে কম। সো আমার ম্যাথটা সলভ করতে হবে কাকে দিয়ে, ক্যালসিয়াম দিয়ে। তাহলে এখানে আমরা লাস্টে লিখতে পারি এতটুকু লাইন লেখার পরে আমরা লিখবো, লিখবো কি, সুতরাং ক্যালসিয়াম হচ্ছে লিমিটিং এবং বিক্রিয়া নির্ধারিত হবে ক্যালসিয়ামের মানের উপর ভিত্তি করে। তাহলে এখন কি বলবো, তাহলে এখানে কতটুকু তৈরি হচ্ছে 42 গ্রাম, টোটাল হচ্ছে কত 42 গ্রাম। তাহলে বলবো 40 গ্রাম থেকে উৎপন্ন হয় কতটুকু ক্যালসিয়াম হাইড্রাইড 42 গ্রাম। সুতরাং কতটুকু বা আমাদের দেওয়া ছিল নমুনা ক্যালসিয়ামের 2.02, তাহলে 2.02 গ্রাম ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে কতটুকু 42 ইন্টু 2.02 ডিভাইড বাই কত 40, যা আনসার হবে তাই। গুড। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন দেব, লাস্ট দুইটা কোয়েশ্চেন দেব, তারপর আমাদের ক্লাস শেষ। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখন যে কোয়েশ্চেন দেবো সেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বলা হচ্ছে 3.62 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে তাপ দিলে 1.96 গ্রাম অবশেষ পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট এবং
ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? এই দুইটার শতকরা পরিমাণ জানতে চাইছে। দেখো, যদি অবশেষের কথা বলে তাহলে আমাকে বুঝতে হবে যে এটা কঠিনের কথা বলা আছে, কারণ কঠিন হচ্ছে অবশেষ তৈরি করে। তো আমি আগে দেখবো যে এটা থেকে এই দুইটাকে ভাঙার পরে মানে তাপ দিলে, কি বলা আছে, তাপ দিলে, সো ক্যালসিয়াম কার্বনকে তাপ দেবো। ক্যালসিয়াম কার্বনকে যদি তাপ দেই তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে সলিড পেলাম, তাহলে এটা অবশেষ। ম্যাগনেসিয়াম কার্বনের যদি তাপ দিই, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা হবে সলিড, তাহলে এটা অবশেষ। বলা হচ্ছে এই দুইটা মানে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের যে মানটা আমি পাবো টোটাল মান হচ্ছে 1.96। তাহলে দেখো 3.62 গ্রাম ক্যালসিয়াম কার্বন ম্যাগনেসিয়াম কার্বন, অর্থাৎ এই দুইটার যোগফল কতটুকু আছে? এই দুইটার যোগফল আছে এতটুকু। তাহলে আমি ধরে নিলাম, ধরি ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু কত? x গ্রাম। সুতরাং ম্যাগনেসিয়াম কার্বনেট হবে কতটুকু? 3.62 মাইনাস হচ্ছে x গ্রাম। তাহলে এখান থেকে কি বলবো? এখান থেকে বলবো, দেখো এটার ভর কত? 100 গ্রাম, এটার ভর কত বেরোবে? 84 গ্রাম। যদি ক্যালকুলেশন করো তাহলে 100 গ্রাম থেকে অবশেষ পাওয়া যায় কতটুকু? 56 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বন কত ধরছি? x গ্রাম। তাহলে x গ্রাম থেকে অবশেষ পাওয়া যাবে কতটুকু? তাহলে এটাকে আমরা বলতে পারি, তাহলে এটার মান কত আসবে? 56x ডিভাইড হচ্ছে কত? 100 প্লাস, তাহলে এখান থেকে বলবো 84 গ্রাম থেকে পাওয়া যাবে কতটুকু? 40 গ্রাম। তাহলে 40 ইন্টু 3.96 মাইনাস হচ্ছে x ডিভাইড হচ্ছে কত? 84 ইজ ইকুয়াল টু কত হবে? 1.96। কারণ অবশেষ বলছে কতটুকু? 1.96 গ্রাম। বাকিটুকু করতে পারবে না? বাকিটুকু করতে পারবে না? দেখো তো, তাহলে x এর একটা মান বের হবে। ওকে, আশা রাখি এটা করতে পারবা। লাস্ট ওয়ান বলা হচ্ছে 150টি স্বাক্ষর দিলে গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু থাকে? আচ্ছা, সো ধরে নিলাম এটাও তোমাদের পারার কথা। তাহলে কেমনে হবে? তাহলে 150টি স্বাক্ষরে খরচ হয় 15 মিলিগ্রাম। সুতরাং একটি স্বাক্ষরে বলছে প্রতিটা স্বাক্ষরে, তার মানে একটা স্বাক্ষরে খরচ হবে কতটুকু? 15 ডিভাইড বাই কত? 150, তার মানে 1/10 মানে 0.1 মিলিগ্রাম। তাহলে 0.1 মিলিগ্রামকে গ্রামে নিয়ে যায়, তাহলে 0.1 ভাগ হচ্ছে কত? 1000 মানে 10 ইনভার্স 3 গ্রাম। তাহলে কার্বনের ভর কত? কার্বন গ্রাফাইট ইজ ইকুয়াল টু কি? গ্রাফাইট ইজ ইকুয়াল টু কার্বন পরমাণু, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু কত? 12 গ্রাম কার্বন। তাহলে বলতে পারি 12 গ্রাম কার্বনে থাকে 6.023 × 10⁻23 এতটি পরমাণু। সুতরাং এত গ্রামে থাকে কত? সুতরাং 0.1 × 10⁻³ গ্রাম থাকে
কত হচ্ছে 6.023 ইনটু 10 ইনভার্স 3 কি হবে সরি 10^23 ইনটু 0.1 ইনটু 10 ইনভার্স 3 এতটি করবো কাহিনী শেষ। এটা হচ্ছে আমাদের টোটাল রাসায়নিক সমীকরণ ভিত্তিক। ভেরি গুড 1.22 করে ফেলছো, দারুণ। তো ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এতটুকুই থাকলো। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার যে ধারাবাহিক যে ম্যাথগুলো আসতে পারে বা যে ম্যাথগুলো দেওয়া থাকে সবগুলো ম্যাথ নিয়ে আমরা কাজ করলাম। তো এবং এখানে বিভিন্ন ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করলাম, লিমিটিং নিয়ে কাজ করছি এবং ধারাবাহিক বিক্রিয়া কিভাবে করতে হয় সেগুলো নিয়ে কাজ করছি। এবং কখন আমরা এসটিপি বা হচ্ছে এসটিপিতে আমরা ক্যালকুলেশন করব, মানে P1 V1 কখন ব্যবহার করবো সেটাও আমরা বলছি। লাস্টে বলে আমরা বলছি সাক্ষরতা, মানে পরমাণু কিভাবে নির্ণয় করতে সেটাও আমরা বলছি। আজকে এতটুকুই থাকলো, আল্লাহ হাফেজ।